নমস্কার শ্রোতা বন্ধুরা, কে আছো অন্তরালে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম চলে এসেছি নতুন একটি রোমাঞ্চকর ভয়ের গল্প নিয়ে। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই গল্প এবং পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের এই ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি শুনছেন। শুরু করতে চলেছি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক বইয়ের ভৌতিক ছোট গল্পের সংকলন থেকে আজকের গল্প তারানাথ ও শ্রীধরের প্রতিশোধ। বিকেলে তারানাথের বৈঠকখানার আড্ডা বেশ ভালোই জমে উঠেছে। রোজ রোজ তারানাথের ঘাড় ভেঙে খাওয়া উচিত নয় ভেবে আমি আর কিশোরী মোড়ের তেলে ভাজার দোকান থেকে গরম গরম বেগুনি, চপ আর সিঙ্গারা কিনে এনেছিলাম। খাওয়া দাওয়া শেষ করার সাথে সাথেই ভেতর থেকে দ্বিতীয়বার চা নিয়ে এসে উপস্থিত হয় চারি। এই নিন কাকাবাবু, আপনাদের চা নিয়ে এসেছি এবার। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, বাহ, বেশ ভালো করেছিস মা। আমিও ভাবছিলাম আরেকবার চা খেলে মন্দ হয় না। কি বলো কিশোরী? হ্যাঁ হ্যাঁ, কথাটা মন্দ বলেননি বটে। তবে যাই বলো, মোড়ের মাথার দোকানটা বেশ ভালো তেলে ভাজা করে। অনেকদিন পর খেলাম, কিন্তু স্বাদ এখনো একই আছে, বুঝলে? সবকিছুর স্বাদ তো নির্ভর করে মানুষের মনের উপরে। আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ ফুরফুরে আড্ডার মেজাজে আছেন, তাই এখন বাসি তেলে ভাজা, পচা বেসনের ঠান্ডা চপ সবই ভালো লাগবে আপনার। আর মাথায় দুশ্চিন্তা থাকলে কোনো ভালো টাটকা খাওয়ারও মুখে রুচবে না, তাই নয় কি? তারানাথ মৃদু হেসে চায় চুমুক দিয়ে বলল, কথাটা তোমাদের ক্ষেত্রে সত্যি হলেও আমার বেলায় সম্পূর্ণ খাটে না বোধহয়। কেন? আপনার এ ব্যাপারে কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কি? আছে। তোমাদের নিরাপদ জীবনে যদি দুশ্চিন্তা, দুর্ভাবনা থাকতো বা কোনো অস্বাভাবিক দুর্ঘটনা ঘটতো, তবে তাকে আমি স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। কারণ রাত্রে একটা ভয়ানক কিছু ঘটবে জানলেও তোমাদের দুপুরে ভোজ খেতে বাধে না। পরপর কয়েকটা চুমুকে চায়ের কাপ শেষ করে নামিয়ে রেখে তারানাথ বহুদিন আগেকার কথা মনে পড়ে যাওয়ায় সুরে বললেন, খাওয়ার কথা শুনলেই আমার চৌধুরী মশাইয়ের কথা মনে পড়ে যায়। অত বয়স হয়ে যাওয়ার পরও উনি যা খেতেন, তোমরা তা এই বয়সেও খেতে পারবে না। কি বলছেন? কে এই চৌধুরী মশাই? তারানাথ বলতে শুরু করলেন, চৌধুরী মশাই আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। তবে তার হাবভাব কোনো জমিদারের থেকে কম ছিল না। ওনার ভালো নাম কাশীনাথ চৌধুরী হলেও ওনাকে গ্রামের সকলেই চৌধুরী মশাই বলেই ডাকতেন। ওনার দুই ছেলের মধ্যে বড় ছেলে ঘনরাম আর ছোট ছেলে কৃষ্ণরামের মধ্যে বড় ছেলেই একটু বাপের ধরা পেয়েছিল। তবে চৌধুরী মশাই বেঁচে থাকাকালীন দুই ছেলেই ওনাকে ভয় পেত খুব। তবে উনি মারা যাওয়ার পর যা ঘটনা ঘটেছিল, যে কোনো সুস্থ মানুষ ভয় পেয়ে অসুস্থ হয়ে যাবে। কেন? কি এমন ঘটেছিল ওনার মৃত্যুর পর? তারানাথ আবার বলতে শুরু করলেন, কাশীনাথ চৌধুরী শ্রাবণের প্রথম সপ্তাহে মারা গিয়েছিলেন। সেবার খুব বৃষ্টি হয়েছিল, আর ওনার মৃতদেহ নিয়ে যখন আমরা গ্রাম থেকে বেরোচ্ছিলাম তখন দিনের আলো প্রায় নিভে এসেছে। প্রচন্ড বৃষ্টি হওয়ার জন্য মাঠে ঘাটে জল একেবারে থই থই করছিল। পথও বেশ পিছল হয়েছিল, তাই সারাদিন বৃষ্টি হওয়ার পর থেমে গেলেও আমরা বিশেষ ভরসা পাইনি, কারণ আকাশে তখনও মেঘ ছেয়ে রয়েছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। আবার মাঝে মাঝে পূর্ব দিক থেকে ঠান্ডা শিরশিরে বাতাসও বইছিল। এসব দেখে গায়ের মাতব্বর পঞ্চানন সবাইকে ডেকে বলল, কি গো, সবাই তাড়াতাড়ি পা চালাও, দেখছো না আকাশের অবস্থা? আবার বৃষ্টি শুরু হলে রক্ষে নেই। কিন্তু পঞ্চানন বললে কি হবে? তাড়াতাড়ি পা চালাবার উপায় যে নেই কোনো। একে তো আলের উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাইলখানিক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউলির ডালের মতো হরহরে হয়ে আছে। তার উপর আবার
কাঁধে চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হবে? কাশীনাথ চৌধুরী বিশাল পুরুষ ছিলেন। যদি পা একবার পিছলে যায় আর চৌধুরী মশাই আমাদের কারোর উপরে পড়েন, তাহলে নির্ঘাত তাকেও এই যাত্রায় চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমরা দলে ছিলাম 15 থেকে 16 জন মানুষ। খাটিয়ার সামনে দিয়ে ডানে আর বামে কাঁধ দিয়েছেন কাশীনাথ চৌধুরীর 2 ছেলে ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স 50-এর উপরে ছিল, তাই কয়েক পা গিয়ে হাঁপিয়ে যাচ্ছিলেন ওনারা। তবে অবশ্য গায়ে ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিয়েছিল। তবে কাশীনাথ চৌধুরী মারা গেলেও তার দেনাদারদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো উপায় ছিল না, কারণ তার 2 ছেলে বাপের মতোই বৈষয়িক ব্যাপারে উপযুক্ত ছিল। তাই আমাদের সকলের বিশ্বাস ছিল যে পিতৃ ব্যবসা 2 ছেলে সমান তেজে এগিয়ে নিয়ে যাবে। চৌধুরী মশাই যখন মারা গিয়েছিলেন তখন ওনার বয়স ছিল 74 বছর। কিন্তু দিব্যি ছিল ওনার স্বাস্থ্য। সপ্তাহে 2 দিন পাঠার মুড়ো খেতেন। 1.5 কিলো দুধ জাল দিয়ে 0.5 কিলো করে ক্ষীর বানিয়ে তার সকালে জলখাবারে খেতেন। একটা গোটা ইলিশ বা ভরপেট খাওয়ার পর 20টা বড় মাপের ল্যাংড়া আম খাওয়া তো কোনো ব্যাপারই ছিল না তার কাছে। জীবনে কোনোদিন একটা চোরা ঢেকুরও তোলেননি উনি। বাবারে, উনি এত খেতেন, তাও এত বয়স হয়ে যাওয়ার পরও? তাহলে আর কি বলছি তোমাদের। কিন্তু এইরকম মানুষ চৌধুরী মশাই 3-4 দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমন ভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। সেই সময় ওনার বড় পুত্রবধূ কমলা, মানে ঘনরামের স্ত্রী, পাশে বসে পাখা নেড়ে ওনাকে হাওয়া করছিলেন। কিন্তু হঠাৎ শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে বেশ ভয় পেলেন। ভোজন বিলাসী বদমেজাজি লোক, কি ত্রুটি হলো কে জানে। নিজের হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এসব রেঁধেছিলেন। রান্না খারাপ হলে সারাদিন এই নিয়ে কথা শুনতে হবে। তাই মৃদু গলায় কমলা জিজ্ঞেস করলেন, বাবা, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে চৌধুরী মশাই গ্লাসের জল দিয়ে পাতের ওপরেই হাত ধুয়ে ফেলে উঠে সোজা নিজের ঘরের দিকে হাঁটা দেন। শুধু যেতে যেতে উনি ওনার বড় পুত্রবধূকে বললেন, বৌমা, ঘনা আর কেষ্টকে একবার আমার ঘরে আসতে বলো। এইসব ঘটনা অবশ্য ঘনরাম ও কৃষ্ণরামের মুখেই শুনেছিলাম। সেই সময় ঘনরাম বাড়ির পেছনের পুকুরে ছিপ ফেলে বসেছিলেন, আর কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমার সাক্ষীদের তালিম দিচ্ছিলেন। তাদের কাছে বাপের তলব আদালতের সমনের চেয়েও ভয়ানক ছিল। তাই চৌধুরী মশাই ডাকছেন শুনে 2 ছেলে প্রায় ধর্মর করে উঠে ভেতর বাড়িতে হাজির হয়। শোবার ঘরে রাতের আগে কাশীনাথ চৌধুরী আসতেন না, কিন্তু ছেলেরা যখন গিয়ে দেখলেন উনি বিছানায় শুয়ে আছেন, তখন ঘনরাম বললেন, কি হয়েছে বাবা, আমাদের ডেকেছিলেন? এখানে আমার কাছে এসে বসো দুজনে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি বাবা? একটু চুপ করে থেকে চৌধুরী মশাই বললেন, আমার যেখানে যা আছে তোরা বুঝে নে সব। আমার হাতে আর বেশি সময় বাকি নেই। এসব আবার কি কথা বাবা? কি অসুবিধে হচ্ছে তোমার শরীরে? গোকুল কবিরাজকে কি একবার খবর দেব? আহ, থাম তোরা। কবিরাজ ডেকে কিছু হবে না। আমি টের পেয়েছি আমার ডাক এসেছে। দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগছিল। ভাত তেতো লেগেছিল? তাতে কি হয়েছে? হতে পারে রান্না পড়ে গিয়েছিল। না, এ সেরকম তেতো না, অন্যরকম তেতো ভাব এটা। মানুষ মারা যাওয়ার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। তাই আমি যেমন ভাবে বলছি তোরা সেভাবে সব বুঝে নে। নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আমি সব ভাগ করে রেখেছি, উইল রেজিস্ট্রিও করা আছে। ওই দেওয়াল আলমারি খুলে মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি তোরা আমার কাছে। ছেলেরা বাবার এমন সব কথাবার্তা শুনেও বিশেষ পাত্তা দেয়নি, কিন্তু 3 দিন পর কখন যে উনি ঘুমের ঘোরে পরপারে রওনা হয়েছেন কেউ তা টের পায়নি। তবে সত্যি বলতে কি, চৌধুরী মশাইয়ের মৃত্যুতে কেউ বিশেষ দুঃখ পায়নি, যদিও লোক দেখানোর জন্য কিছুটা শোক করতে হয়েছিল।
ছেলেরা প্রায় 50-এর দোরগোড়াতে পৌঁছে গেলেও সম্পত্তির পুরো কৃতিত্ব হাতে পাচ্ছিলেন না। প্রৌঢ় বয়সেও বাপের অধীনে থাকা যে বড় কষ্টের। এছাড়া পুত্রবধূরাও শ্বশুরের বিখ্যাত মেজাজ ও সময় অসময় নানান উদ্ভট ফরমায়েশ খাটার হাত থেকে রেহাই পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন। ঠিক বুঝলাম না, কি এমন উদ্ভট ফরমাইশ করতেন উনি? এই যেমন ধরো, রাতের খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। এমন সময় চৌধুরী মশাই হঠাৎ ইলিশ মাছ হাতে নিয়ে এসে হাজির। এই দেখো, কানাই জেলে এত বড় মাছ দিয়ে গেছে। রাতেই যদি রান্না করে খেয়ে না নি, তাহলে এই মাছ গরমে পচে যাবে। যাও দেখি বড় বৌমা, উনুনে আঁচ দাও। আর ছোট বৌমা, তুমি তাড়াতাড়ি মশলাটা বেটে ফেলো, ততক্ষণ মাছটা একটু পড়ে থাকুক। একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় পেলে স্বাদ ভালো হয়। যাও, হাড়ি থেকে 2 কিলো চাল বের করে নাও। আর খোকাদের এখন ডেকে কাজ নেই, রান্না হয়ে গেলে ওদের ডেকো। এরপর মশলা বাটা আর উনুন ধরিয়ে 2 বউ গালে হাত দিয়ে বসে মাছের পেটে আঙুলের চাপ দিয়ে পরীক্ষা করতে থাকে, আর আশায় ভরা চোখে শ্বশুরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু চৌধুরী মশাই খালি মাথা নেড়ে বললেন, আরো অ্যাক্টিভ বসবে। আবার পায়চারি আর অপেক্ষা করতে করতে হয়তো রাত 3টে হুকুম হলো রান্না শুরু করবার। কাজী চৌধুরী মশাই ঠিক সময়তেই পরলোক গমন করেছেন। আরো আগে মারা গেলেও কেউ দুঃখ করত বলে তো মনে হয় না। যাই হোক, দুপুরের মধ্যে ওনার দেহ নিয়ে বেরিয়ে পড়বো ভেবেছিলাম, কিন্তু সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত যা বৃষ্টি হলো, তাতে বেরোবার আর উপায় রইল না। যখনই বৃষ্টি একটু থামে আর বেরোবার জন্য উদ্যোগ নিই, তখনই আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। এ সময় গ্রামের মাতব্বর পঞ্চাননবাবু কৃষ্ণরাম চৌধুরীকে ডেকে বললেন, আকাশের অবস্থা তো ভালো না চৌধুরী মশাই, আবার বৃষ্টি শুরু হলে তো বিপদ। কি আর করা যাবে, এর মধ্যেই আমাদের কাজ সারতে হবে। বৃষ্টি থামার অপেক্ষা করলে চলবে না আমাদের। বলছিলাম যে সেখানে কি বৃষ্টির জলের থেকে কোনোভাবে মাথা বাঁচানো যাবে এমন কোনো ছাউনি টাউনি নেই? আহা, তা থাকবে না কেন, ছাউনি তো রয়েছে, কিন্তু তা অত বড় তো না, সকলে তো ভিজে যাব। আর যদিও বা আমরা বৃষ্টিতে ভিজলাম, কিন্তু এত ক্ষণে ক্ষণে বৃষ্টি হলে দাহ কাজ তো করা সম্ভব হবে না। আর সারা রাত যদি আমরা এভাবে বসে থাকি, তাহলে মৃতদেহ যে বাসি হয়ে যাবে। এ তো মহা বিপদে পড়া গেল। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে পাটা একটু তাড়াতাড়ি চালিয়ে এগোন। আমাদের গ্রামের ধার দিয়েই নদী ছিল, আর শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে ছিল না। নদীর থেকে প্রায় 1.5 মাইল দূরে ছিল। তাই সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে পেরিয়ে গেল আমাদের। আর কেউ কোথাও নেই সেখানে, শুধু চারিদিকে অস্বাভাবিকভাবে শিয়ালগুলোই ডেকে চলেছে, আর আকাশটাও কালো মেঘে ঢেকেছিল। আচ্ছা, আপনার বয়স তখন কত ছিল? আমার বয়স তখন বলতে পারো 17-18 ছিল, কিন্তু শ্মশানে বোধ হয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছিল আমার সেই নিয়ে। আসলে কি বলতো, শ্মশান জায়গাটা নিয়ে আমার ভেতরে খুব একটা ভয় কাজ করে না, বরং আমার মনে হতো শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। কিন্তু সেদিন শ্মশানে পৌঁছে আমার কেমন যেন আবার শরীরে কাঁটা দিতে লাগলো। বুঝতে পারলাম আজ হয়তো এখানে আবার কিছু অমঙ্গলজনক ঘটনা ঘটবে। যাই হোক, সেখানে গিয়ে দেখতে পেলাম শ্মশান বন্ধুদের জন্য একটা চালা ঘর বাঁধা আছে। তার নিচেই চৌধুরী মশাইয়ের মৃতদেহ নামানো হলো। তখন দাহ করার জন্য কাঠ কিনতে পাওয়া যেত না, তাই চৌধুরী বাড়ির 4-5 জন চাকর মাথায় করে দাহ করার জন্য কাঠ বয়ে আনছিল। তাদের অপেক্ষায় বসে ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে শুরু করলেন। অন্যদিকে পঞ্চাননবাবু দায়িত্ব নিয়ে কাজে লেগে পড়লেন। এই যে ছেলেরা, তোমরা বসে আছো কেন বাবা? তাড়াতাড়ি একটা লম্বা গর্ত করে কাঠ সাজাতে শুরু করো। ভালোই ভালোই কাজটা হয়ে গেলে বাঁচি আমি। ওঠো এবার তোমরা, আকাশের অবস্থা এমনিতেই ভালো নেই, আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে ঠিক নেই। উঠে পড়ে কাজ করো, তোমাদের আর বিশ্রাম করতে হবে না। নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরোহিত ভবেশ ভট্টাচার্যের গুনগুন করে গীতা পাঠ শোনা যাচ্ছিল, আর হুকো সুসুর শব্দ। আমরা কজন বন্ধু ক্লান্ত হয়ে চালা ঘরের আড়ালে গিয়েছিলাম তামাক খেতে।
আমাদেরই এক বন্ধু ছিল হরেন নামের। সে শুধু তামাক খায় না জন্য চিতা সাজাচ্ছিল। চাল থেকে বেশ দূরেই চিতা সাজানো হয়েছিল, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। তারপর আমরা তামাক খেতে খেতেই হঠাৎই হরেনের ভীত গলা শুনতে পেলাম। কে 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 রে ওখানে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, পঞ্চানন বাবু ওনারাও সবাই বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাবসিদ্ধ ভারী গলায় ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে ওখানে হরেন? আমাদের সম্বল মাত্র কয়েকটা লণ্ঠন ছিল, আর সেই লণ্ঠন দিয়ে অত অন্ধকারে কতটুকুই বা দেখা যায়। তাও আমরা সেই লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখ করে পাশের ঝোপের দিকে তাকিয়ে রয়েছে। আমি বললাম, কি হয়েছে রে? সে বাংলার পাঁচের মতো মুখ করে বলল, ওই ঝোপের মধ্যে কে জানি দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ পেলাম আমি, কিন্তু আমার গলা শুনতেই সে জল ভেঙে ওইদিকে পালিয়ে গেল। এই কথা শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হই হই করে একটি লাঠি হাতে ঝোপটার উপর বেশ কয়েক ঘা বসিয়ে দিল। কোন ঝোপে বলো তো? কিন্তু সেখান থেকে একটা ব্যাঙও বেরোলো না। আমরা বললাম, কোথায় রে? কেউ তো নেই এখানে। হরেন খুব একটা সাহসী না হলেও নিতান্ত ভীতুও ছিল না। তবু দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। না 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 ভাই, তোমরা বললে তো হবে না। আমি পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শুনেছি। একেবারে গা ঘেঁষে ওই জল জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিল। আচ্ছা হয়েছে, এবার থাক, এখন কাজ শুরু করে দাও। তোমরাও বাপু বড় বিদঘুটে এক একজন। এই অসময় তোমরাই বা বন্ধুকে একলা ফেলে গেলে কেন? কি দরকার ছিল শুনি? যাই হোক, এসবের মধ্যেই ঘনরাম আর কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য ছিল সব করলেন। দাউ দাউ করে চিতায় আগুন জ্বলে উঠল। পঞ্চানন বাবু কাশীনাথ চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধার করেছিলেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে, এই আশাতে ক্রমাগত বলতে থাকলেন, দেখেছ, বৃষ্টিটা সেই থেকে আটকে রয়েছে, আর আটকে থাকবে নাই বা কেন? কত বড় একজন পুণ্যবান মানুষ ছিলেন উনি। তার শেষ কাজে কি ভগবান বাধা দিতে পারেন? আহা, গ্রামটা একেবারে অন্ধকার হয়ে গেল। অমন মানুষ আর হবে না। তারপর আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শেয়াল ডেকে উঠল। বাতাসের মধ্যেও কেমন জানি একটা শীত শীত ভাব করছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলের মধ্যে থেকে একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সেই হাসির মধ্যে স্বাভাবিক মানুষের হাসির লক্ষণ ছিল না। শুনে বোঝাই যাচ্ছিল এ যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়ে তার নিজের হাসি চেপে রাখতে পারছে না। অমন শ্রাবণ মাসের রাতে নির্জন শ্মশানে এই অপার্থিব হাসি যেন আরো পরিবেশটা ভয়ঙ্কর করে তুলল। ভয় সবার মুখ শুকিয়ে গিয়েছিল, কারো মুখে কোনো কথা ছিল না, আর চিতা থেকে সমানে কাঠফাটার ফটফট আওয়াজ ভেসে আসছিল। ঘননাম স্থির বুদ্ধির লোক ছিলেন। সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনিই বললেন, তোমরা ভয় পাচ্ছ কেন? এগিয়ে গিয়ে দেখো না কি ব্যাপার। না হয় চলো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। লণ্ঠনটা নাও তো দেখি। ওনার কথা মতো লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দটা এসেছিল সেই দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে কাছাকাছি বোঝাগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে বলে উঠল, এ কি? এ তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটুর সমান জলকাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টিতে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার গায়ের রং ছিল কালো, তোবড়ানো গাল, সেই গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ। খালি গায়ে কেবলমাত্র একটা অপবাস পরে সে স্থির হয়ে দাহকাজ দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটি হেসে উঠেছিল। পঞ্চানন বাবু বললেন,
এই, তুমি এখানে কি করছো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে ঘনরাম বলে উঠলেন, জঙ্গলে দাঁড়িয়ে কিসের কথা হচ্ছে? কে ওটা? টেনে এদিকে বের করে আনো তো দেখি। লোকটাকে হাত ধরে টেনে এনে খোলা জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না দেখে হরেন বলল, এই লোকটাই তখন ঝোপের মধ্যে ছিল নিশ্চয়ই। বেটা মহাপাচি। অত করে ডাকাডাকি করা হলো, তাও কোনো সারা শব্দ দেয়নি। পাগল বোধ হয়, চোখে দৃষ্টি দেখছো না? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল। একবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম আর পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন, আরে তুমি শ্রীধর না? কৃষ্ণরামেরও ভ্রু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীধর ঘনরামের দিকে তাকিয়ে তর্জনী নির্দেশ করে বলল, চিতার আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ির চালে পড়বে। আমি বলে দিলাম, বংশে বাতি দিতে কেউ থাকবে না। চিতার আলো ছড়িয়ে পড়বে তোদের বংশে। সেই জনহীন শ্মশানে জ্বলন্ত শবের সামনে দাঁড়িয়ে বলা শ্রীধরের কথাগুলি তেমন গুরুত্ব দেয়নি ঘনরাম। তিনি বললেন, যা ভাগ এখান থেকে, পাগল কোথাকার। পঞ্চানন, তোমরা একে ভাগাতে পারছো না? পঞ্চানন বাবু ইতস্তত করতে লাগলেন। কালো রোগা শ্রীধর চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা দেহধারী প্রেতের মতো। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো। তার গায়ে আগুনের আভা চমকে চমকে উঠছে। নিতান্ত দরিদ্র একজন উন্মাদ। কিন্তু পঞ্চানন বাবু বোধহয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষটা গ্রামের সম্পূর্ণ চাষী গৃহস্থ ছিল। কাশীনাথ চৌধুরীর সাথে দেওয়ানি মামলা লড়তে গিয়ে নিজের সর্বস্ব হারিয়ে ফেলে। সর্বশান্ত হওয়ার পরও শ্রীধরের তেজ কমেনি। শুধু ভিটেটুকু আর বিঘে 2 কাঠ জমি সম্বল করে লোকটা সমান দম্ভে মাথা উঁচু করে বেড়াতে থাকে। কাশীনাথ চৌধুরীর ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি। যার পেছনে উনি লাগেন তাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে না পারলে উনি শান্তি পান না। যে সব বিষয় হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জেতবার আরাম কোথায়? যাই হোক, এর মধ্যে পথে একদিন কাশীনাথ আর শ্রীধরের বেদম ঝগড়া হয়। সেই সময় শ্রীধর বলেছিল, আরে জান জান চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি। আরো 4 বিঘে জমি রায়বাবুর কাছ থেকে পাটনি নিয়ে নিলে আমরা ভাতে মরব না। আপনারা যা করবার করে নিয়েছেন, আর আপনাকে ভয় পাই না আমি। আর আপনার চালের নিচেও থাকি না। নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমার নিজের ঘরে আমিই কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে ছোট পদের কারোর সঙ্গে ঝগড়াঝাটি করা চৌধুরী মশাইয়ের স্বভাব বিরুদ্ধ ছিল। তাই সেদিনের মতো ঘটনাটা ওইখানেই মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীধরের বাড়িতে আগুন লেগে যায়। শ্রীধর সেই সময় হাটে গিয়েছিল। সে বাড়ি ফিরে আসার 1 ঘন্টার মধ্যেই সব শেষ। হাট থেকে ফিরে শ্রীধর দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠানের জামরুল গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে আর বউ পাথরের ন্যায় চুপ করে আছে। যেখানে তার বাড়ি ছিল সেখানে কেবল কয়েকটা আধ পোড়া খুঁটি দাঁড়িয়ে এখনো জ্বলছে। শ্রীধর বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু বেঁচেছে? না। হাতের তলায় টিনের তোরঙ্গে সে যা রেখেছিলাম? জানি না, বোধহয় গলে গেছে। তারপর শ্রীধরের বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ফিরে পাওয়ার মতো করে চারিদিক তাকালো। যেন সে ততক্ষণে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহল গলায় বলল, কি আগুন! হুস করে জ্বলছে একেবারে। শ্রীধরের বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার সাধের কিছু সামান্য গয়না রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার উপর চোখের সামনে সে নিজেদের বসত বাড়ি পুরো জ্বলে যেতে দেখেছে। সে ধাক্কা সামলানো কঠিন। এর পরের কিছুদিন শ্রীধরের বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকত। শুধু কখনো কখনো বলতো,
ও বড্ড আগুন, হুস হুস করে জ্বলছে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। তারপর আর বাপের বাড়ি থেকে ভালো হয়ে ফেরেনি শ্রীধরের বউ। কিছুদিন পর খবর পাওয়া গেল যে স্নান করতে গিয়ে নদীতে ডুবে মারা গিয়েছে। ওই যে একটা প্রবাদ রয়েছে না, মানুষের দুঃসময় আসলে ভাগ্য দেবতাও তাকে অবনতির শেষ ধাপ পর্যন্ত না নিয়ে যাওয়া অবধি স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পরপর ঘটতেই থাকে। বউ মারা যাবার 2 মাস পর শ্রীধর খবর পেল কলেরার কবলে পড়ে পুরো মামাবাড়ির পরিবারের সাথে তার ছেলেও মারা গিয়েছে। যে শ্রীধর কয়েক মাস আগে পর্যন্ত একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, সেই মানুষটাই ভাগ্যের পরিহাসে একটা মরা গাছের মতো একেবারে শুকিয়ে গেল। তার বউ ও ছেলের মারা যাওয়ার ব্যাপারে কাশীনাথ বাবুর হাত ছিল না, এই বিশ্বাসই ছিল আমাদের সকলের। কিন্তু পরে জানতে পারা যায় কাশীনাথ চৌধুরী এই মৃত্যুর সাথে যুক্ত। আর এই কথা শ্রীধরের কান পর্যন্ত পৌঁছতেও সময় লাগলো না। মনে মনে সে ঠিক করলো কাশীনাথ চৌধুরী সমস্ত কিছুর জন্য দায়ী। এরপর থেকেই সে কেমন খ্যাপার মতো হয়ে গেল। সারাদিন শুধু নদীর ধারে বসে বিড়বিড় করে কি সব বলে। এর ওর বাড়িতে খেতে চায়। পাড়া গায়ে তখন ভাতের অভাব ছিল না। শ্রীধরকে সবাই খুব ভালোবাসতো, তাই তাকে খেতে দিত। আস্তে আস্তে তার সমস্ত জমি, হাল, গরু অন্য লোকে নিয়ে গেল। আর শ্রীধর গ্রামের এক চিহ্নিত পাগল রূপে পরিচিতি পেল। কিন্তু সময়ের সাথে সাথে গ্রামের লোক তার ব্যাপারে ভুলে গেল। শুধু ভুলেনি শ্রীধর। আজকে ব্যাপারটায় সেটা আরো পরিষ্কার বোঝা গেল। যাই হোক, এরপর হঠাৎই ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়া রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় রেগে গিয়ে তিনি হেঁকে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন পঞ্চানন? আমার পিতার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন হচ্ছে এখানে, তার সামনে দাঁড়িয়ে এই পাগলটা যা তা কথা বলে চলেছে। এই ছেলেদের বলো একে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। পঞ্চানন বাবু কোনোভাবেই ঘনরামের বিরূপতা অর্জন করতে চাননি। তাছাড়া তিনি বোধহয় ভেবেছিলেন এই লোকটা এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, তবে এখন তো ওর আর কোনো জ্ঞানগম্য নেই। তাই ওকে এখন ধাক্কা দিলে ওনার চক্ষু লজ্জায় বাঁধবে না। এরপর তিনি মুখে হৈহট গোছের একটা শব্দ করে শ্রীধরের দিকে তেড়ে গেলেন। সাথে সাথে শ্রীধর হুঙ্কার দিয়ে বলে উঠল, খবরদার! হঠাৎই দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। পঞ্চানন বাবু থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীধর ক্ষিপ্ত গলায় বলল, ওরে বড়লোকের পা চাটা কুত্তা, আমাকে আর তোরা কেউ ধরতে পারবি না। বাপ মরেছে এখন, এ তো সবে শুরু, তোর বংশ লোপ পাবে। পঞ্চানন বাবু সাহস সংগ্রহ করে আবার এগোনোর আগেই শ্রীধর ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই লাফিয়ে পড়ল জলে। একে বর্ষার খরস্রোতা নদী, কোথায় ভেসে গেল শ্রীধর কে জানে। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে গেল যে কেউ বুঝতেই পারল না সঠিকভাবে কি হয়েছে। পঞ্চানন বলল, আরে শ্রীধর তো সাঁতার জানে না, ও যে মরে যাবে। কেউই অবশ্য এগোলো না শ্রীধরের কি হলো দেখতে। যা স্রোত, যে সাঁতার জানে না সে পড়বার সাথে সাথে কোথায় ভেসে যাবে তা ঠিক নেই। তাছাড়া শ্রীধরের মতো হতভাগ্য আর বেঁচে থেকে কি করবে, এমন ভাবনাও হয়তো কারো কারো মনে কাজ করেছে। ঘননাম শুধু একবার বললেন, যত সব ন্যাকামো, নিশ্চয়ই ও সাঁতার জানে, না হলে আর ঝাঁপ দেওয়ার মতো সাহস দেখাতো না। যাই হোক, আর কোনো বিভ্রাটের সৃষ্টি না হয়েই কাজ মিটে গেল। নদীর থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতা ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ মশাই জল ঢালার সাথে সাথে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন আপনি। পেছন ফিরে মাটির কলসিতে শাবলের বাড়ি মেরে ভেঙে দিলেন ঘনরাম। কলসি ভাঙার পর আর পেছন ফিরে তাকাতে নেই। এরপর গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময় আকাশ ভেঙে বৃষ্টি নামলো। গ্রামের লোক ছিলাম আমরা, তাই ভিজতে কেউই ভয় পাই না। শুধু চৌধুরী ভাইদের জন্য দুটো ছাতা এসেছিল। যাই হোক, আমরা ভিজতে ভিজতে চললাম।
অন্যদিকে লণ্ঠনও জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখে নিচ্ছি। আমরা অনেকটাই চলে এসেছিলাম, প্রায় আধ মাইল হবে। হঠাৎ পঞ্চানন বাবু কেমন যেন ভয়ার্ত গলায় বললেন, ওকে, কি হলো ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পিছনে ফিরে তাকিয়ে দেখি কাশীনাথ চৌধুরীর নিভিয়ে দেওয়া চিতা আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে, আর আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা পাথরের মতো হা করে দেখছি ওই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছিলাম তাতে তার জ্বলে ওঠার সম্ভাবনা খুবই কম, আর এই প্রচন্ড বৃষ্টির মধ্যে আগুন জ্বলছেই বা কিভাবে? অমন বৃষ্টির মধ্যে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা জানি না। শুধু এক সময় পুরোহিত ভবেশ ভট্টাচার্য বললেন, কৃষ্ণরাম, চলো, এরকম সময় পথে দেরি করতে নেই, ঈশ্বরের নাম নাও। চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিম পাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে কেউ আর বাড়ি গেলাম না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প করতে করতে খাওয়া দাওয়া সেরে নিলাম। কিছুক্ষণ পর ঘনরাম বৈঠকখানায় এসে বসলেন। মুখ গম্ভীর করে তিনি কেবল বললেন, বাবার চিতা আবার জ্বলে উঠল কেন পুরোহিত মশাই? কিছু বলতে পারবেন? তুমি ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকে বিশ্বাস করো। এরপর কিছুদিন কেটে গেল। দুই ভাই বিষয় সম্পত্তির কাজ নিজেদের হাতে নিয়েছেন। দুজনের মধ্যে খুব ভাব। সম্পত্তি ভাগ করার কোনো প্রশ্ন ওঠেনি। তাছাড়া ঘনরামের কোনো সন্তান নেই, সুতরাং তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণরামের উপর বর্তাবে। কৃষ্ণরামের একটি মাত্র ছেলে শিবরাম, সে বর্তমানে পড়াশোনার জন্য কলকাতায় রয়েছে। এরপর আস্তে আস্তে পিতার মৃত্যুর কথা সবাই ভুলে যাচ্ছে। হঠাৎই জানতে পারি কাশীনাথের মৃত্যুর দুদিন পরে গ্রাম থেকে 5 মাইল দূরে নদীর উজানে হবিবপুরের বাঁকে শ্রীধরের মৃতদেহ ভেসে উঠেছিল। তারপর একদিন সন্ধেবেলায় তখন কাছারির আমলাদের ছুটি হয়ে গিয়েছে। ঘনরাম নিচে রয়েছেন, কাগজপত্র গুছিয়ে রেখে এখনই উপরে আসবেন। কৃষ্ণরাম দোতলার বারান্দায় কুশাসন পেতে আন্নিকের জোগাড় করছেন। হঠাৎই নিচে থেকে দাদার ক্রুদ্ধ গলায় আওয়াজ শুনতে পেলেন। কাকে জানি রেগে বলছিলেন, না না, যাও। কৃষ্ণরাম তখনও আন্নিক শুরু করেননি, তাই একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন। দেখলেন একতলার টানা বারান্দায় একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ ভয়ে পাংশু হয়ে আছে। আশেপাশে কেউ নেই। বিকেল 5টা, 5:30টায় কাছারি শেষ হওয়ার পর এই সময়টা চাকরদেরও ছুটি থাকে। তাহলে কাকে বকছিলেন ঘনরাম? কি হয়েছে দাদা? ঘনরাম প্রথমে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চল দাদা, ওপরে চল। দাদার হাত ধরে উপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, কি ব্যাপার দাদা, তুমি হঠাৎ চেঁচালে কেন? শ্রীধরকে দেখলাম। সে কি কথা? কোথায়? কাছারি শেষ করে উপরে আসছি, একতলের বারান্দায় উঠতেই একটা ছায়া থামের পেছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা, বুঝলি, সেদিন যেরকম দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা? আমাদের সামনেই তো ঝাঁপ দিয়েছিল, পরে দেহও ভেসে উঠেছিল। সে খবর তো জানো। তুমি আলো আধারিতে ভুল দেখেছ নিশ্চয়ই। না, আমি ঠিকই দেখেছি। শ্রীধর আমার সাথে কথাও বলল। কথা বলল? কিরকম কথা বলল? সেদিনের মতো আঙ্গুল তুলে আমাকে বলল, চৌধুরী মশাই, মনে আছে তো? কৃষ্ণরামের গা ছমছম করে উঠল। ঘনরাম বললেন, কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতে রাখ, বুঝলি? জানিস তো, লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায়। বাড়ির ছেলে বাড়িতে এসে থাক। বাবার জরুরি তলব পেয়ে
শিবরাম বাড়িতে এলো। সে অবশ্য আধুনিক ছেলে, এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তবু বাবা জ্যাঠার সাথে তর্ক করে মাসখানেক দেশের বাড়িতে রয়েই গেল। কিন্তু আঘাতটা এলো অন্য দিক দিয়ে। শিবরাম বাড়ি আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতে আগুন লাগে। মূল বাড়ি পাকা, আগুনের আঁচে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হয়নি। কিন্তু উঠোনের 10-12টা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। পাড়া গায়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা সকল গ্রামবাসী তাই দৌড়ে গেলাম। পেছনের দিঘি থেকে বালতি বালতি জল এনে ছুড়ে দেওয়া হতে লাগলো, কিন্তু তাতেও আগুন নেভেনি। বেশ ভালো রকম আগুন ধরেছিল। আমরা লম্বা লাইন করে দাঁড়িয়ে জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত লাগলো, বুঝলি? কি? সবগুলো গোলায় একসাথে আগুন ধরলো কিভাবে? দেখে মনে হচ্ছে কেউ নুড়ো হাতে সবগুলোতে আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে তারানাথ, চাকরগুলোর ভেতর কেউ করেনি তো? যা, তা কেন করবে? কোনো কারণে হয়তো মালিকের উপর রাগ আছে। না রে, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কেঁদে যাচ্ছে। এরা কেউ এই কাজ করেনি। তাহলে? জানি না। কথাগুলি বলার পর খেয়াল করলাম ঘনরাম চুপ করে দাঁড়িয়ে থেকে আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে পঞ্চানন বাবুও কোনো সমবেদনার কথা বলতে সাহস করলেন না। কিন্তু আগুন যখন প্রায় নিভে আসছে, তখন হঠাৎই ঘনরাম ভৃত্যদের মধ্যে একজনকে হাত দিয়ে বললেন, এই কে আছিস? বাড়ি থেকে কয়েকটা সুপুরি নিয়ে এত। সুপুরি দিয়ে কি হবে চৌধুরী মশাই? ঘনরাম উত্তর দিলেন না। একজন ভৃত্য কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে ঘনরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে 2-1টা করে সুপুরি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এসব কি হচ্ছে দাদা? ঘনরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে বললেন, আগুনকে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম এসব কথা শুনে অস্থির হয়ে উঠেছিল। সে তাড়াতাড়ি তার দাদার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর ঘনরাম জেদ ধরে বসলেন শিবরামের বিয়ে দিতে হবে। দাদার জেদ দেখে কৃষ্ণরাম বাধ্য হয়ে বললেন, কিন্তু দাদা, শিবু তো এখনো পড়াশুনো করছে। এ সময় বিয়ে দিলে যে ওর পড়াশুনো আর হবে না। বোকামি করিস না কেষ্ট, ভালো মতো ভেবে দেখ, আমাদের বংশের বৃদ্ধি নেই একদম। ওই শিবুই আছে শুধু, আর আমাদের কিছু হলে শিবুটা একেবারে ভেসে যাবে। ওকে সংসারী করে দেওয়াটা এখন বুদ্ধিমানের কাজ হবে। এরপর ধুমধাম করে শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরে রাতের খাওয়া শেষ করে নিজের ঘরে আসেন ঘনরাম। ঘরে ঢুকে পানি মুখে দিয়ে তিনি একবার জানালার ধারে দাঁড়ালেন। তারপর পিক ফেলবার জন্য জানালা দিয়ে ঝুঁকতে গিয়ে দেখলেন বাগানে নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোয় ক্ষুধিত দৃষ্টি নিয়ে শ্রীধর দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীধর বলল, মনে আছে তো? ওরে বাবা গো! ঘনরাম ভয় চিৎকার করে নিজের স্ত্রীকে ডেকে উঠলেন। তার ডাকে কমলা ছুটে এলেন। কি হয়েছে গো? দেখো দেখি, বাগানে আম গাছের তলায় ওকে দাঁড়িয়ে আছে। কই, কেউ নেই তো। নেই? তাহলে কোথায় গেল? কে? যে দাঁড়িয়ে ছিল ওইখানে। ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। দাদা মারা যাওয়াতে ভয় পেয়েছিলেন কিনা জানি না, কিন্তু কেমন যেন উদাসীন হয়ে গিয়েছিলেন কৃষ্ণরাম। অন্যদিকে সময় গড়িয়ে যেতে লাগলো। বছর 2 পরে একটি ছেলে হলো শিবরামের। এই সময় আমি গ্রামে ছিলাম না, সাধু সন্ন্যাসীদের সঙ্গ করে বেড়াচ্ছিলাম শ্মশান ঘাটে। ঘনরাম মারা যাওয়ার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আস্তে আস্তে সমস্ত ঘটনা ভুলে যেতে লাগলো। কৃষ্ণরামের বয়স এখন 60।
একদিন দুপুরে বসে তিনি কি সব কাগজপত্র দেখছিলেন। বেলা 2:30-3টে নাগাদ চৈত্র মাসের ভর দুপুরে তার 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদা মশাই, একটা লোক তোমাকে খুঁজছিল। কে রে? কোথায়? বাইরে তোমার নাম ধরে ডাকছিল। যা, এখানে নিয়ে আয়। তোর মামার বাড়ির কেউ না তো? না না, তাদের সবাইকে তো আমি চিনি। এই লোকটা একদম ভিখারির মতো দেখতে, নোংরা পানা। ভিখিরি এসে নাম ধরে আমার খোঁজ করছিল? হ্যাঁ, কালো মতো লোকটা, খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদা মশাই। আমাকে দেখে একটা আঙুল তুলে লোকটা বলল, যাও কৃষ্ণরামকে গিয়ে বলো তার মনে আছে তো। ও হ্যাঁ, লোকটা নিজের নাম বলল শ্রীধর। শ্রীধরকে মনে আছে কিনা জিজ্ঞেস করতে বলল। কে এই লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন কৃষ্ণরাম। তারপর 1 মাসের মধ্যে সন্ন্যাস রোগে কৃষ্ণরাম গত হলেন। এরপর সমস্ত জমি জমা ভাগ চাষিদের দিয়ে ছেলে, বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে। ঘনরামের স্ত্রী কমলাও সাথে গেলেন। কৃষ্ণরাম মারা যাওয়ার পর আবারও বছর 10 সব শান্ত থাকে। এই দীর্ঘ সময় পারিবারিক অভিশাপের স্মৃতিটাও আবছা হয়ে এলো। মানুষ দুঃখের স্মৃতি ভুলবারই চেষ্টা করে, বা একটা অবচেতন প্রচেষ্টা সবসময় থাকে। তার সাথে কালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারে মুছে গেল। এখন বলরামের বয়স 16 আর শিবরামের 40। কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল তার 3 দিকে ঘর আর মাঝখানে উঠোন, আর উঠোনের একধারে চৌবাচ্চা আর আরেক ধারে ওঠবার সিঁড়ি। এই সিঁড়ির উঁচু উঁচু ধাপ হওয়াতে কমলা আর শিবরামের মায়ের বয়সজনিত কারণে বারান্দায় উঠতে কষ্ট হয়। তাই শিবরাম জনাতিনেক মিস্ত্রি ডেকে পুরনো সিঁড়ির দুদিক দিয়ে নতুন করে কয়েকটা ধাপ গাঁথাবার ব্যবস্থা করল। এরকমই একদিন অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে শিবরাম দেখল গাঁথনির কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু মিস্ত্রিরা কেউ আশেপাশে নেই। বলরামকে তাই দেখতে পেয়ে জিজ্ঞাসা করে শিবরাম, হ্যাঁ রে, মিস্ত্রিরা কোথায় গেল? কাজ শেষ করে জলখাবার খেতে গিয়েছে ওরা। আমি ওদের বলেছি তুমি এলে আসতে। বেশ করেছিস, যা একবার উপরে গিয়ে লণ্ঠনটা নিয়ে আয়, দেখি হাত মুখটা একবার ধুয়ে নি। বলরাম উপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠোনে। তাকে দেখে শিবরাম বলল, কত মজুরি নেবে গো? একটা দর ঠিক করে দাও। খালি গা লোকটা, কোমরের কাছে যেমন তেমন করে একটা কাপড় জড়ানো, জলজলে 2 চোখ তুলে বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে এলাম। ওরে বাবা গো! এরপর শিবরামের চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো লণ্ঠন হাতে। কি হয়েছে বাবা, কি হয়েছে? একেবারে চোখের সামনে উঠে এলো লোকটা। এ কি? কে উঠে এলো? কে এসেছিল? চিৎকার শুনে কমলা আর শিবরামের মাও পেছন পেছন নেমে এসেছিলেন। তারা এই পরিবারের এই লক্ষণ বহুদিন থেকে দেখেছেন। শিবরামের মা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন। কমলা দুর্গা নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই ধরে বিহল শিবরামকে দোতলায় নিয়ে যায়। এরপর মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কেউ কি একটু আগে নিচে এসেছিল? কই না তো, আমরা তো এই চা বিস্কুট খেয়ে আসলাম। কেন বাবু? না, কিছু না। ভয়ে ভয়ে কিছুদিন যাবার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধহয় নেই। তার থেকেও বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না। মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইল কি? জলজান্ত মানুষই যদি উবে যেতে পারে, তাহলে আর কি বাকি রইল? অদ্ভুত এক বাতিক গড়ে উঠল তার, সবকিছু ঢাকা দেবার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায় সারাদিন। বলরাম গিয়ে বাবার হাত ধরে বলল, ছি, ওদিকে চলো তো, কি হচ্ছে কি? আরে দাঁড়া দাঁড়া,
এটুকু ঢেকে দিয়ে যাই, আজকাল সবকিছু কর্পূরের মতো উবে যাচ্ছে। মাঝরাত্রে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেওয়ার চেষ্টা করে, তারপর ছেলেকেও চাপা দেওয়ার চেষ্টা করে, যদি সেও উবে যায় এই ভেবে। স্ত্রী জোর করে শিবরামকে আটকে রাখে, কিন্তু ক্রমে বাতিক বাড়তে লাগলো তার। তারপর একদিন হঠাৎ করে দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। শিবরাম এখন উপার্জন করে না, কলকাতার খরচ চালাবে কে? এই অবস্থায় তার কলকাতায় থাকা চলে না। তাই মায়ে ছেলেতে আর ঠাকুমাতে মিলে পরামর্শ করে চৌধুরী পরিবার বেশ অনেক বছর পর আবার নিজেদের গ্রামে ফিরে এলো। এই সময় এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই। দাড়ি গোঁফ রেখেছি, তন্ত্রমতের সাধক বলে বেশ একটু খাতিরও হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বলল, কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভাগ্যের কথা তো সবই জানেন, এর কোনো বিহিত হয় না? কি বিহিতের কথা বলছো? দেখুন, আমি শহরে মানুষ হয়েছি, তাই আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে মন চায় না। কিন্তু ঠাকুরদা মারা যাবার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমিই বলেছিলাম ঠাকুরদাকে শ্রীধরের কথা। তারপর বাবার এই অবস্থা, সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই। এই অভিশাপ কি কাটানো যায় না? অলৌকিক উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করা যায়। যদি ওই হোম আমি শেষ করতে পারি, তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। কেন? শেষ করতে পারার অসুবিধে কি? সে তোমাকে এখন বলবো না, কিন্তু তুমি কি চাও আমি এই হোম করি? অবশ্যই। সবার মঙ্গল হবার যদি কিছুমাত্র সম্ভাবনাও থাকে, তাহলে এতে আমার বিশ্বাসের জন্য আমি বাধা দেব না। ঠিক আছে, এই মাসের শেষ অমাবস্যার রাতে আমি হোম করব। তুমি ব্যবস্থা করো, আমি ফর্দ দিয়ে যাচ্ছি, জোগাড় করে ফেলো। আর যে জিনিসগুলো তুমি পাবে না, তা আমি এখান থেকেই নিয়ে যাব। রাত 10টায় পুজোতে বসবো, 12টা থেকে হোম শুরু হবে। কিন্তু আমার একজন সঙ্গী লাগবে যে। কাকে চাই বলুন? তোমাদের যিনি কুলপুরোহিত ছিলেন, ভবেশ ভট্টাচ, তার ছেলে নরেশকে বলে রাখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সব সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুশাসন, সমিধ ও অন্যান্য জিনিস রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচ বসে। আমি গিয়ে নরকপাল, হাড়ের মালা আর ফলশুদ্ধ কুচ গাছের ডাল নামিয়ে রাখছি দেখে সে কাতর স্বরে বলল, চক্রবর্তী মশাই, আমি কি পারবো? আমি তো মানে আপনাদের মতো হোম ঠোম কিছু জানি নে। বললামও বলরামকে, ও তবু আমাকে জোর করে নিয়ে এলো। দেখুন, কোনো ভয় নেই আপনার ভট্টাচার্য মশাই, আপনাকে কিছু করতে হবে না। কেবল মাঝে মাঝে এটা ওটা হাতে এগিয়ে দেবেন। আসলে বড় হোম আর পুজো এক হাতে করা যায় না। তারপর বলরামকে ডেকে বললাম, হোম শুরু করার পর বাড়িতে নানা রকম উপদ্রব আর উৎপাত হতে পারে। ভয় পেও না, স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ না করতে পারি। পুজো শুরু করে সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাদে দড়াম করে এক বিকট আওয়াজ হলো। বলরাম দৌড়ে দেখতে গেল কি ব্যাপার। ফিরে এসে বলল, কি আশ্চর্য, কোথা থেকে একটা থানিট এসে পড়েছে। বাড়ির ছাদে ছুঁড়ে থানিট পাঠানো কি সোজা ব্যাপার? আমি ততক্ষণে ঘট স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সামান্যার্ঘ্য দেওয়ার পর বাড়ির সঙ্গে লাগোয়া বিরাট আম গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কা কা শব্দ করে চারিদিকে ঘুরে ঘুরে উঠতে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না রাত 11টার সময় হাজার খানেক কাক মাথার উপরে উড়লে কেমন লাগে। এসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদতে লাগলেন। আর একদিকে আমার মন বারে বারে পুজো থেকে সরে যেতে থাকে। তাই বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে নিজের মনকে একাগ্র করার চেষ্টা করছি। পুজো শেষ হয়ে আসছে, এবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। প্রথমে প্রদীপ ও পরে ধূপ ধুনোর আরতি। নরকপালের শবের আচ্ছাদন থেকে আহত বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম।
নরেশ পুরোহিত গাব ফলের মতো চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, ধুনুচি জ্বালান, এবার ধুনোর আরতি করব। দ্বীপের আরতি চলছে। নারকেলের ছোবড়ার আগুন ধরে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগলো। হঠাৎই আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচ। এ বাবা, এ কি হচ্ছে? ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম পূর্তি গন্ধে বাতাস ভরে গিয়েছে। যারা ওনার আর্তনাদ শুনে কি ব্যাপার দেখার জন্য এগিয়ে আসছিল, তারাও নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল মরা পচা দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন। নরেশ জ্ঞান হারিয়ে একদিকে পড়ে রয়েছে, আর অন্যদিকে শিবরাম দোতলার বারান্দা থেকে আকুল হয়ে চেঁচাচ্ছে, ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। দ্বীপ নামিয়ে ভৈরবের ধ্যান করে একটি রক্তজবা ছুড়ে দিলাম ধুনুচিতে। সাথে সাথে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধুনুর নিজস্ব গন্ধ ফুটে উঠল বারান্দায়। খেয়াল করি বলরাম পাংশে মুখে দাঁড়িয়ে রয়েছে। বোধ করি তার অবিশ্বাস কেটে গিয়েছে, কিন্তু আমার তখন কেবল এক চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে বালির উপর যোগিনী মণ্ডল আঁকলাম। হারের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজ মন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। নরেশ বসে সমিধ হয়ে গিয়ে দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি এক একবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামনে ঝুঁকে পড়ে বলল, আরে এ আবার কি? দেখুন দেখুন। তাকিয়ে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ। কিন্তু কি করে তা হবে? বিশাল উঁচু মাটির বেদি করে তার উপর পুরু করে বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে, কাজেই স্যাঁতস্যাঁতে জমি ভিজে জল উঠবে তাও সম্ভব না। এ যেন মনে হচ্ছে কেউ যেন মাটির তলা থেকে পিচকিরি করে জল দিয়ে বালি ভেজাচ্ছে। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করা সম্ভব নয় আর। বলরামের জন্য মায়া হচ্ছিল। সে বেচারা তখনও আমার উপর নির্ভর করে তাকিয়েছিল। এরপর মাটির তলা থেকে যজ্ঞবেদীর নিচে হুড়হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎসমুখে পুজোয় বসেছি। আমার আসনও ভিজে গেল। শেষ দিকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমিধ সব ভাসিয়ে নিয়ে চলে গেল, আর আগুনও গেল নিভে। তারানাথ থামল। কিশোরী আর আমি একসাথে বললাম, তারপর? বিষণ্ণ হেসে তারানাথ বলল, তারপর আর কি? আমার জয়ের গল্প তো অনেক শুনেছ, এটা আমার ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞাসা করলাম, চৌধুরী পরিবারের কি হলো? তারানাথ খুব মৃদু গলায় বলল, এখন সত্যি ওদের বংশে বাতি দেওয়ার কেউ নেই। আমরা দুজন চুপ করে বসে রইলাম কথাটি শুনে। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না বুঝি? ভাবো তো একবার, জিতটা তো পীড়িত জনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না, কিন্তু বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা তো প্রমাণিত হলো। অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীধরের ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। তা সে আর কি করা যাবে, সবই নিয়তির বিধান। গল্প শেষ হওয়ার পর আমরা উঠে আসছি। হঠাৎ তারানাথ বলল, হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না জানো তো। কমলা আর শিবরামের মা অতি বৃদ্ধ হয়ে এখনো বেঁচে আছেন, থাকেন কাশিতে। সম্বল খুব সামান্যই, কষ্টে সৃষ্টে দিন চলে যায় ওনাদের, কিন্তু এখনো বেঁচে আছেন।